আমি স্টার্টটা তো করি। ফার্স্ট হচ্ছে আমাদের যেটা মানে আগে কনফিগার মানে রেশন লেভেল শেখার আগে। হ্যালো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, বেসিক্যালি কি হচ্ছে যে সাধারণত যখন এসএপি আমরা ট্রেনিং শুরু করতাম আগে, তখন কি হচ্ছে যে টোটাল এসএপির হিস্ট্রি, এসএপি কীরমভাবে এসছে, এসএপিতে কী কী সার্ভার রয়েছে, সমস্ত কিছু প্রজেক্ট সিস্টেম এরকম করে ক্লাসগুলোকে স্টার্ট করা হতো। এবং এতে কি হতো, প্রায় দুখানা ক্লাস মিনিমাম লেগে যেত এই থিওরিটিক্যাল পারপাসে। ঠিক আছে। এখন ব্যাপারটা হলো কি, এই থিওরিটিক্যাল পারপাসে কথাটা বলতে গিয়ে যদি দুটো ক্লাস লেগে যায়, তখন অনেক সময় দেখা যেত স্টুডেন্ট আর কি একটুখানি বোর ফিল করতো, যে প্র্যাকটিক্যাল কিছু হতো না সেই জন্য। তো এখন সেটা কি করা হয়েছে, যেটা করেছি বেসিক্যালি, যে যতটুকু মিনিমাম মানে কনফিগারেশনের জন্য যে ধরনের আর্কিটেকচার পার্ট আছে, ল্যান্ডস্কেপ যেটা আছে, সেটা বলে নিয়ে প্রজেক্ট সিস্টেমটাকে আমরা লাস্টে বলি আমি। ঠিক আছে। তো এখানে দেখুন এসএপিতে বেসিক্যালি এখানে একটা কথা চলে R3 বলে। ঠিক আছে, এসএপি R3। ঠিক আছে। এই R3 ব্যাপারটা কি, R3 হচ্ছে 3 টায়ার আর্কিটেকচার। এর মানে কি, বেসিক্যালি দেখুন আমরা এসএপিতে সফটওয়্যারে বলে নয়, যে কোনো সিস্টেমের সফটওয়্যারের যাই ডেটা হোক, সেটা কোথায় স্টোর হয়, ডেটা বেসে গিয়ে স্টোর হয়। ঠিক আছে। এখন প্রশ্নটা শুনতে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ। তো এবার হচ্ছে যে ডেটাবেসটা কোথায় থাকে, না সার্ভারে থাকে। ঠিক আছে। তো এখন ন্যাচারাল কোশ্চেন হয়ে যাবে, সার্ভার বলতে কী বোঝায়। সার্ভার হচ্ছে একটা সেন্ট্রাল মেশিন, যে মেশিনটার সঙ্গে আরও অনেকগুলো মেশিনের কানেকশন থাকে। বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে যে কাজটা করে, সেই কাজটা বেসিক্যালি ওখানে গিয়ে স্টোর হয়। এটাকেই সার্ভার বলা হয়। ঠিক আছে। তো সার্ভারের ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখেছি, এসএপিতে সাধারণত 3টে সার্ভার লাগে। একটাকে বলা হয় ডেভেলপমেন্ট সার্ভার, নাম্বার 2 হচ্ছে কোয়ালিটি সার্ভার, নাম্বার 3 হচ্ছে প্রোডাকশন সার্ভার। ঠিক আছে। এখন হ্যাঁ, এবার এই এই জন্যই R3 হয়েছে কথাটা। এবার R3 যখন কথাটা হয়েছে, নিশ্চয়ই R1 R2 ছিল। আমি এর পরে যখন R1 R2 বোঝাবো, তখন বোঝাবো, আগে ইনিশিয়াল এটা আগে আরম্ভ করি। এবার এই যে তিনটে সার্ভারের 3টে ফাংশন আছে। ফার্স্ট হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার। আগে জানতে হবে ডেভেলপমেন্ট সার্ভারটা কি, সেখানে কারা কাজ করে। ডেভেলপমেন্ট সার্ভারটা হচ্ছে ফর দ্য পারপাস অফ ডেভেলপিং। কীরকম ব্যাপারটা হয়, যেমন ধরা যাক যে অনেক সময় যখন স্টুডেন্ট কোনো জায়গায় কোনো কোচিং ক্লাসে গেছে, সেখানে হয়তো কেউ মাস্টারমশাই নোটস লেখাচ্ছেন, নোটসটা তাড়াতাড়ি লিখতে হবে, সেই জন্য হয়তো কোনো রকমভাবে লিখে নিয়ে চলে এলেন, বাড়িতে এসে সেটাকে একটা ফেয়ার হ্যান্ড রাইটিং করে ভালো করে উনি। যখন আমরা আগে কি করতাম, কোনো জায়গায় পড়াশোনা করতে যেতাম। হ্যাঁ বলছি, যখন আমরা পড়াশোনা করতাম আগে, ঠিক আছে,
তখন কি করতাম, যখন কোনো জায়গায় নোটস নিতে যেতাম, সেই নোটসগুলো তো কোনো রকমের লিখে নিয়ে চলে আসতাম, এবার সেইটা বাড়িতে নিয়ে এসে তো ফেয়ার করতে হতো। তো এইবার হচ্ছে ডেভেলপিংটা মানে কি, ডেভেলপিংটা মানে হচ্ছে যে আমার যে রিকোয়ারমেন্টটা আছে, ঠিক আছে, সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে রাফ ওয়ার্ক, ঠিক আছে, যে আমি টেস্ট মানে ওখানে আমি করে দেখে নেবো একবার যে আমার ঠিক মতো আলটিমেটলি ট্রায়াল সিস্টেম, ফাইনালে যাওয়ার আগে ট্রায়াল, ঠিক আছে। ডেভেলপিং ওই জন্য কথাটা এসছে যে আমি ওটা ওখানে বানাচ্ছি, বানিয়ে এবং ডেভেলপিংয়ের মধ্যেই একটা টেস্টিংয়ের ব্যবস্থা আছে, সেটা যখন পরে বলবো। তো ডেভেলপমেন্ট সার্ভারের বেসিক্যালি ফাংশন হচ্ছে যেখানে ডেভেলপিংয়ের কাজটা হয়, মানে যেখানে আর কি কনসাল্টিং লেভেলের কাজটা হয়, কনসালটেন্টরা যেখানে কাজ করে, ঠিক আছে। তো ডেভেলপিং সার্ভারে যখন কোনো কিছু ডেভেলপিং হয়ে গেল, তারপর সেটাকে আস্তে আস্তে কোয়ালিটি সার্ভারে ট্রান্সপোর্ট করা হয়। কোয়ালিটি সার্ভারে কী কাজ করা হয় না, যে কাজটা আপনি করলেন সেটা একবার ফাইনাল চেক আপ করা হয় যে এটা কতটা অ্যাকচুয়াল আমাদের যে জবের জন্য কার্যকরী হবে কি হবে না, ঠিক আছে। এবং যখন এরমভাবে বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন লোক কাজ করে, ঠিক আছে, সেই কাজগুলো সব এক জায়গায় যে জড়ো হয়, এবং জড়ো হয় সেগুলোকে আলটিমেটলি পরবর্তীকালে সেইগুলোকে নিয়ে প্রোডাকশান সার্ভারে ট্রান্সফার করা হয়। এই ডেভেলপমেন্ট সার্ভার এবং কোয়ালিটি সার্ভার, এই দুটো জায়গাতেই যারা কাজ করে তারা সবাই কিন্তু অলমোস্ট কনসালটেন্ট, ঠিক আছে। আর বেসিক্যালি ডেভেলপিং সার্ভার তো সবই কনসালটেন্ট, এবং কোয়ালিটিতেও কনসালটেন্টের সিনিয়ররা কাজ করে, ঠিক আছে। আর হচ্ছে প্রোডাকশান সার্ভারে যারা কাজ করে তারা হচ্ছে কোম্পানির যারা ইউজার। কোম্পানির ইউজার বলতে কি বোঝায়, কোম্পানির ইউজার মানে হচ্ছে যে যারা কোম্পানিতে ব্যাক অফিসে চাকরি করছে, ঠিক আছে, তারা হচ্ছে কোম্পানির ইউজার, ঠিক আছে। তো এই যে এরা যে কাজ করছে, এই যে কাজটা যারা তারা করছে বেসিক্যালি, এটা আলটিমেটলি হচ্ছে টোটাল স্ট্রাকচার আমাদের, এটাকে বলে ল্যান্ডস্কেপ, ঠিক আছে, এটাকে বলা এসএপি ল্যান্ডস্কেপ। ফার্স্ট ডেভেলপিং হচ্ছে, তারপর কোয়ালিটি, তারপর প্রোডাকশন। প্রোডাকশন সার্ভারে কোনো কিছু ট্রান্সপোর্ট সঙ্গে সঙ্গে করা হয় না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে সমস্ত রিকোয়েস্টগুলো যখন আসে সেগুলোকে এক জায়গায় নিয়ে তারপর প্রোডাকশন কাজ করতে হয়। কারণ ডেভেলপিংয়ে যদি কোয়ালিটিতে কোনো কাজ করা হয়, সেখানে থেকে যখন ডেভেলপিংয়ে ট্রান্সপোর্ট করা হবে, সেইখানে কিছু এরর এলে ডেভেলপিং সার্ভার আবার কোয়ালিটিকে কল করবে, বলছে এই এররটা ঠিক করে রিফ্রেশ করে পাঠানোর জন্য। বাট প্রোডাকশান সার্ভারে যদি কিছু একবার পাঠিয়ে দেওয়া হয়, সেটাকে কিন্তু রিভার্ট করা যায় না, ঠিক আছে। এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। তাহলে এইটা হচ্ছে টোটালি আমাদের সার্ভার সিস্টেম। ইনিশিয়ালি জাস্ট যতটুকু না বললে নয় বলে দিলাম, ঠিক আছে। তো এই সার্ভার সিস্টেমটা হ্যালো,
হ্যাঁ, তো এবার হচ্ছে যে প্রোডাকশন সার্ভারে একবার যদি কিছু চলে যায় সেটা কিন্তু আর ফেরানো যায় না, ঠিক আছে। সেই জন্য প্রোডাকশন সার্ভারে যাওয়ার আগে অনেকবার চেষ্টা করতে হয় যাতে আলটিমেটলি এটাকে করার। ডেভেলপিংয়ে যদি ভুল দেখা যায় তাহলেও কিন্তু সেটাকে আলটিমেটলি ওখানে আবার ট্রান্সপোর্ট করে সেখান থেকে নেওয়া হয়, ঠিক করে নেওয়া হয়। কিন্তু যদি কোনো রকমভাবে সেটা কিছু করা যাবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক সিস্টেম। এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা বেসিক্যালি কাজটা করি ডেভেলপমেন্ট সার্ভারে, মেনলি কনসালটেন্টদের কাজ ডেভেলপমেন্ট সার্ভারে, ঠিক আছে। তো এখানে আমরা যে এসএপি এফআইসিও কোর্সটা করছি, এখানে বেসিক্যালি এই কোর্সগুলোকে বলা হয় ফাংশনাল মডিউল। এসএপিতে মডিউল বেসিক্যালি 3 রকমের হয়। একটা হচ্ছে ফাংশনাল, একটা হচ্ছে টেকনিক্যাল, আর এখন নতুন হয়েছে টেকনো ফাংশন, মানে কিছুটা টেকনিক্যাল কিছুটা ফাংশনাল মিক্সড, ঠিক আছে। ফাংশনাল মডিউলটা কি না, যেখানে হচ্ছে সমস্ত কিছু রেডিমেড করা রয়েছে, সেই ফাংশন নিয়ে কাজকর্ম করা, ঠিক আছে, যেমন টিকটগুলোকে নিয়ে কাজ করতে হয়। টেকনিক্যালে কি হয়, টেকনিক্যালে হচ্ছে বেসিক্যালি ফাংশনাল মডিউলের লোকেরা যখন কোনো প্রবলেম পড়ে তখন সেই প্রবলেমগুলোকে সর্ট আউট করাবার জন্য টেকনিক্যাল মডিউলের হেল্প নেওয়া হয়, ঠিক আছে। টেকনিক্যাল হচ্ছে আর্কিটেকচারাল পার্টে গিয়ে কাজ করে, প্রোগ্রামিং পার্টে গিয়ে কাজ করে ক্ষেত্র বিশেষে, ঠিক আছে। আর টেকনো ফাংশনটা কি আছে, টেকনো ফাংশনটা বেসিক্যালি হচ্ছে কিছুটা টেকনিক্যাল কিছুটা ফাংশনাল, এই দুটো। হ্যাঁ, ফাংশনাল মডিউলটা হচ্ছে ফাংশনাল মডিউলটা, ঠিক আছে, শুনতে পাচ্ছেন? হ্যালো 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 বলছি ফাংশনাল মডিউলটা হচ্ছে বেসিক্যালি যে সমস্ত ফাংশানগুলো ইনবিল্ড ইনবিল্ড করা রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। যেমন টি কোডগুলো রেডি করা রয়েছে, আমরা সেই টি কোডগুলোকে নিয়ে কাজ করব। কিন্তু এই টি কোডগুলো যারা বানিয়েছে, ঠিক আছে, বা কোনো কারণে এই টি কোড দিয়ে কাজ করতে গিয়ে দেখা গেল এমন কিছু রিকোয়ারমেন্ট হলো যেগুলো নতুন করে আবার করতে হবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে টেকনিক্যালের জব। সেই কাজটা হচ্ছে টেকনিক্যাল যারা কনসালটেন্ট আছে তারা কাজ করে, যেমন অ্যাবাপার, অনেক সময়তে ইউজারের জন্য বেসিস, এই সমস্ত। আর টেকনো ফাংশনটা কি, যে একই মডিউলের মধ্যে কিছুটা পার্ট থাকে টেকনিক্যাল কিছুটা পার্ট থাকে ফাংশনাল, সেটা পার্ট বাই পার্ট থাকে, ওকে। তো এনিওয়ে, তো আমরা যে ফাংশনাল মডিউলগুলো করছি এর মধ্যে সমস্তটাই আমরা করব আমাদের টি কোড বেসড বা মেনু পাথ বেসড, যাই বলা যাক না কেন। তো এবার হচ্ছে আমাদের প্রথম জানতে যেতে হবে বিজনেস প্রসেসে, একটা বিজনেস প্রসেসের ক্ষেত্রে। হ্যালো হ্যালো এবার হচ্ছে আমাদের জানতে হবে যেটা বিজনেস প্রসেসের ক্ষেত্রে, যদি আমি ফাইন্যান্সিয়াল মডিউলের যখন করছি, এখানে কয়েকটা টার্মিনোলজি একটু নিজেকে পরিচিত করতে হবে। ফার্স্ট হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে। ক্লায়েন্ট কাকে বলে, ক্লায়েন্ট বলতে কি বোঝায়? বেসিক্যালি ক্লায়েন্ট বলতে
নর্মাল সেন্সে যেটা বোঝায়, যারা আর কি এসএপি সফটওয়্যারটা পারচেস করেছে, ঠিক আছে, এসএপি এজির কাছ থেকে। এজির ফুল ফর্ম হচ্ছে, আমাদের দেশে যেমন প্রাইভেট লিমিটেড, ওদের দেশে প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। তো এই এসএপি এজি কী করেছে, যখন পারচেস করার জন্য একটা, এটা জার্মান কান্ট্রিতে, ঠিক আছে। তো এটা হচ্ছে যখন আমরা যখন এসএপি সফটওয়্যার কোনো ক্লায়েন্ট যখন পারচেস করে, তাকে তখন একটা ইউনিক ক্লায়েন্ট আইডি দেওয়া হয়। আপনি দেখবেন, আপনি যখন নিজে অফিসিয়ালি ঢুকবেন ওখানে, ওখানে এসএপি ট্রিপ ক্লায়েন্ট 800, ইউজার আইডি এসএপি ইউজার, পাসওয়ার্ড ইন্ডিয়া 123, এই দিয়ে ঢুকতে হচ্ছে আপনাকে, ঠিক আছে। তো এই যে ক্লায়েন্ট আইডি 800, এটা হচ্ছে অল ওয়ার্ল্ড ইউনিভার্সাল ক্লায়েন্ট আইডি এডুকেশন ভার্সনের, ঠিক আছে। এইরকমভাবে যখনই কোনো সফটওয়্যার, এই এসএপি সফটওয়্যার যখন কেউ পারচেস করে যে কোনো কোম্পানি, তাকে একটা ইউনিক ক্লায়েন্ট আইডি দেওয়া হয়, ঠিক আছে। এই ক্লায়েন্ট আইডিটা ডিফারেন্ট ক্লায়েন্টের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, কারোর সঙ্গে কারো ক্লায়েন্ট আইডি ম্যাচ করে না, ঠিক আছে। ডিফারেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, ঠিক আছে। এবার হ্যাঁ, ঠিক আছে, ডিফারেন্ট ক্লায়েন্ট আইডি ডিফারেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে। এইবার আপনার এটা এনিডেক্সটা কেটে গেল। হ্যালো, 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 হ্যাঁ, এনিডেক্সটা কেটে গেছে। আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখুন। এনিওয়ে, তো ক্লায়েন্ট আইডি কী হচ্ছে, ক্লায়েন্ট আইডি হচ্ছে যে যখন একটা ক্লায়েন্ট কোনো সফটওয়্যারটা এসিপি পারচেস করছে, তাকে তার পরিচিতি হিসাবে একটা ক্লায়েন্ট আইডি দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই ক্লায়েন্ট আইডি কিন্তু ডিফাইন করে দেয় ডিফারেন্ট ক্লায়েন্টকে, ওকে। তো হ্যালো, শুনতে পাচ্ছেন? এবার হচ্ছে, এইটা হচ্ছে নর্মাল সেন্সের একটা আলটিমেটলি ক্লায়েন্টের ডেফিনেশন। যদি এবার অফিসিয়ালি টেকনিক্যাল গ্রাউন্ডে ওপর বেস করে ক্লায়েন্ট আইডি জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই ক্লায়েন্ট, তখন কিন্তু এই ডেফিনেশনটা খুব একটা ভালো কারোর লাগবে না, যারা আর কি ইন্টারভিউ নেবে। তখন কি বলতে হবে, ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন, দরকার হলে লিখে রাখবেন, ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন, মানে ক্লায়েন্ট একটা এরিয়া যেখানে আমরা কনফিগারেশন করতে পারি। কীরকম ব্যাপারটা হলো, যদি আপনার কাছে ক্লায়েন্ট আইডি না থাকে, তাহলে আপনি কিন্তু এসএপি সফটওয়্যারের মধ্যে ঢুকতে পারছেন না, ঠিক আছে। আর এসএপি সফটওয়্যারের মধ্যে যদি না ঢুকতে পারেন, ন্যাচারালি কনফিগারেশন করতে পারছেন না, ঠিক আছে। তো সেই জন্য ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন, বোঝা গেল? এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার টেকনিক্যালি যখন কেউ জিজ্ঞেস করবে হোয়াট ডু মিন বাই ক্লায়েন্ট, ওকে। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন ফাংশনাল মডিউলে কাজ করতে যাচ্ছি, যে কোনো ফাংশনাল মডিউল ক্ষেত্রে ক্লায়েন্ট সবার ওপরে থাকে, ঠিক আছে। এবার এসএপিতে যখন কাজ করতে যাবেন এফআইসিও মডিউলে, প্রত্যেকটা ফাংশনাল মডিউলে একটা ডিফারেন্ট আর্কিটেকচার থাকে, মানে ডিফারেন্ট এন্টারপ্রাইজ স্ট্রাকচার থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এন্টারপ্রাইজ স্ট্রাকচার কাকে বলে? আপনি এই কথাটা শুনে থাকবেন অনেক জায়গাতে, অর্গানাইজেশন স্ট্রাকচার, ব্যাপারটা একই। এখন এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার বোঝার আগে একটু একটা জিনিস বুঝবেন। দেখুন, আজকে আপনি যখন কোনো অফিসে কাজ করতে গেছেন, সেখানে কিন্তু প্রথম আপনাকে যেটা করতে হচ্ছে, কোম্পানির বিজনেসটা কীরকম জানতে হচ্ছে,
আপনার ইমিডিয়েট বস কে আছে জানতে হচ্ছে, আপনার অ্যাকচুয়াল রোলটা আপনাকে জানতে হচ্ছে, আপনার বস না থাকলে আপনি কার সঙ্গে কমিউনিকেট করবেন সেটা জানতে হচ্ছে। তো এই সব ব্যাপারগুলো আপনি যত তাড়াতাড়ি আলটিমেটলি জেনে যাবেন, বা যত তাড়াতাড়ি আপনি হ্যাবিচুয়েট হয়ে যাবেন, বা যত তাড়াতাড়ি কপ আপ করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার কিন্তু ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে? তো এবার প্রশ্নটা হচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ক্লায়েন্টের যখন এফএসপি দেবেন, ক্লায়েন্ট ওপরে আছে, এই অর্গানাইজেশন স্ট্রাকচার ওপরে ক্লায়েন্টের ঠিক নিচেই থাকে কোম্পানি। কোম্পানি বলতে কি বোঝায়? আমরা ডেফিনেশনই নর্মালি যেটা কোম্পানি বলি, আমি ডেফিনেশনের এগুলো পাঠিয়েছি, না আরেকবার পাঠিয়ে দেবো পিডিএফ করে। কোম্পানি বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? কোম্পানি বলতে যেটা বোঝায়, যেটা এখানে আমাদের ডেফিনেশনে বলা আছে এসএপিতে, এটাকে বলা হয় একটা গ্রুপ অফ অর্গানাইজেশন। এটা হচ্ছে একটা গ্রুপ অফ অর্গানাইজেশন। ঠিক আছে? আমরা কিন্তু কেউ কোম্পানিতে গিয়ে কোনো কাজ করি না, টেকনিক্যালি আমরা যেটা এসএপিতে কাজ করছি সেটা কোনো কাজ করি না। কোম্পানি গ্রুপ অফ অর্গানাইজেশন বলতে কী বোঝায়? গ্রুপ অফ অর্গানাইজেশন বলতে বোঝায়, যেমন ধরুন একটা এক্সাম্পল দিলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন রিলায়েন্স একটা গ্রুপ, টাটা একটা গ্রুপ, ঠিক আছে, ইমামি একটা গ্রুপ। তাহলে এরা কি আলটিমেটলি কোনো পার্টিকুলার ফাংশনাল জবের মধ্যে থাকে না? এদের তাহলে ফাংশনটা কী হচ্ছে? এই পার্টিকুলার এক একটা গ্রুপের আন্ডারে তাদের ডিফারেন্ট বিজনেস থাকে। ঠিক আছে? এই ডিফারেন্ট বিজনেসগুলো, মানে কোম্পানি যে ধরনের বিজনেস করে, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? কোম্পানি যেরকম ধরনের বিজনেস করে, যেমন ধরুন আমি যদি বলি যে টাটা, তার একটা সেক্টর আছে টিসিএস, যেখানে সফটওয়্যার ওরিয়েন্টেড কাজকর্ম হচ্ছে। তার একটা সেক্টর আছে টিসকো, যেখানে স্টিল ওরিয়েন্টেড কাজকর্ম হচ্ছে। তার একটা সেক্টর আছে টাটা মোটরস, যেখানে তার মোটর ওরিয়েন্টেড কাজকর্ম হচ্ছে। তারপর আছে যেমন টাটা পাওয়ার, যেখানে পাওয়ার সাপ্লাইয়ের কাজকর্ম হচ্ছে। টাটা টি, চায়ের হচ্ছে। টাটা সল্ট, নুনের হচ্ছে। তো এই যে ডিফারেন্ট তাদের যে বিজনেস আছে, সেই ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিসগুলোকে বলা হয় এসএপি ল্যাঙ্গুয়েজে কোম্পানি কোড। তাহলে ফাংশনাল মডিউলের কাজটা বা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বা রেগুলার অ্যাক্টিভিটিস আমরা কোথায় করছি? না ডিফারেন্ট কোম্পানি কোডে করছি, যেখানে সেপারেটলি বিজনেসগুলো হচ্ছে। ঠিক আছে? কোনো বিজনেসের সঙ্গে কোনো বিজনেসের কিন্তু অফিসিয়াল কোনো মানে লিঙ্কিং বলা যায়, লিঙ্কিং থাকবে, কিন্তু ডিফারেন্ট এন্টিটি এক একটা। ঠিক আছে? সেপারেট এন্টিটি থাকে। তাহলে আমরা কি বুঝলাম? যে এই যে ডিফারেন্ট বিজনেস, সেই তাহলে কোম্পানির অ্যাকচুয়াল ফাংশন কি? আমরা যদি সাম আপ করি, কোম্পানির অ্যাকচুয়াল ফাংশন হচ্ছে তার যে ডিফারেন্ট বিজনেসগুলো আছে, এই ডিফারেন্ট বিজনেসগুলো থেকে তার টোটাল নেট ওয়ার্থ, মানে যেটাকে বলা হয় আপনার টোটাল ব্যালেন্স শিটের ক্ষেত্রে প্রফিট, এবং কত অ্যাসেট ইনক্রিজ হচ্ছে বা কত প্রোগ্রেস হচ্ছে, এভরিথিং দেখাটা হচ্ছে কোম্পানির কাজ। ঠিক আছে? আপনি দেখবেন এই যে অটো আছে, বা অনেক সময়তে বাসের ক্ষেত্র হয়, এক একটা মালিকের কিন্তু একাধিক বাস বা অটো থাকে। ঠিক আছে? এবং দিনের শেষে বলাই আছে, যারা বাসের ড্রাইভার কন্ডাক্টর যারা আছে, বা অটো চালক যিনি আছেন, তিনি কিন্তু এসে তার সেপারেটলি তার সারাদিনে যা সেল হয়েছে সেই সেল হিসাব, এবং সেখান থেকে তার যে পারিশ্রমিক হচ্ছে সেটা সে নিয়ে যাবেন। তাহলে মালিকের কাজটা কি হচ্ছে? মালিক কি কোনো ডাইরেক্টলি বিজনেসের মধ্যে ইনভলভ হচ্ছে? না। মালিকের দেখুন, একটা বাস হয়তো একটা রুটে আছে, আর একটা বাস হয়তো আরেকটা রুটে আছে, ডিফারেন্ট বাস আছে। অটোর ক্ষেত্রেও সেরকম হতে পারে। ঠিক আছে? তো এইবার হচ্ছে এই যে ডিফারেন্ট বিজনেসগুলো আছে, হ্যাঁ, এই ডিফারেন্ট যে বিজনেসগুলো আছে, এই ডিফারেন্ট বিজনেসগুলো থেকে তার অ্যাকচুয়াল আর্নিং কত হচ্ছে অ্যাট দ্য ডে এন্ড, সেটা দেখাই তার কাজ। কোনো কারণে যদি কোনো দেখা যায় কোনো একটা পার্টিকুলার বিজনেস থেকে আগের দিন যে আর্নিং হয়েছিল আজকে আর্নিং কম এলো, সে কিন্তু আলটিমেটলি সেই লোককে জিজ্ঞেস করবে
যে কী ব্যাপার আজকে এরকম আর্নিং কম হলো কেন, কী প্রবলেম হয়েছে। ঠিক আছে, এইটা কিন্তু অ্যাকচুয়াল কোম্পানির কাজ। কোম্পানিতে কিন্তু আমরা কোনো অ্যাকাউন্টিং কিছু করছি না। ঠিক আছে, এবং কোম্পানি কী করে, আপনি জানতে পারবেন আপনি আপনার বিজনেস থেকে কতটা প্রফিট কোম্পানিকে দিয়েছেন। ঠিক আছে, বাট ডিফারেন্ট টোটাল কোম্পানির যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলো থেকে নেট অ্যাকচুয়াল প্রফিট কোম্পানির কত হয়েছে সেটা কিন্তু কোনো সেপারেট কোম্পানি কোডের পক্ষে জানা সম্ভব হয় না। এটা পুরো ম্যানেজারিয়াল রিপোর্ট, এটা হচ্ছে কোম্পানির টপ লেভেল ম্যানেজমেন্ট যারা থাকে তারাই একমাত্র এটাকে রিভিল করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কোম্পানির ফাংশনটা বুঝলাম, কোম্পানি অ্যাকচুয়াল অবজেক্টিভ কী, কোম্পানি কোডে কি আমাদের রেগুলার বিজনেস ট্রানজ্যাকশানসটা হচ্ছে, এবং সেই বিজনেস ট্রানজ্যাকশানসটা থেকে আলটিমেটলি যে রিপোর্টিংটা তৈরি হয় সেই রিপোর্টিংটা এক্সটার্নাল রিপোর্ট হিসাবে, ভালো করে শুনুন, এক্সটার্নাল রিপোর্ট হিসাবে বাইরের লোকেরা দেখতে পারে। বাইরের লোক বলতে কি, ধরুন শেয়ার হোল্ডার হতে পারে, আদার ইন্টারেস্টেড পার্সন হতে পারে, তারা কিন্তু কোম্পানি কোডের মধ্যে যা অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে তার রেসপেক্টিভে কি হয়েছে না হচ্ছে সেটা দেখতে পারেন। বাট কোম্পানির মধ্যে অ্যাকচুয়াল কি এক্স্যাক্ট কি ফাংশন হয়েছে না হয়েছে সেটা কিন্তু বাইরের লোকরা দেখতে পারে না। ওটা ইন্টারনাল রিপোর্ট। কোম্পানি যে রিপোর্টটা তৈরি করবে সেটা ইন্টারনাল রিপোর্ট, এবং কোম্পানি কোড যে রিপোর্টটা তৈরি করে সেটা হচ্ছে এক্সটার্নাল রিপোর্ট। ঠিক আছে, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে, একটা কোম্পানির তো ডিফারেন্ট আলটিমেটলি বিজনেস থাকবে, এবং এক একটা বিজনেসের প্রচুর ব্রাঞ্চ ইউনিট, সেটা এদেশও হতে পারে বিদেশও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, থাকতে পারে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে একটা কোম্পানির পক্ষে কি ডিফারেন্ট বিজনেস যেখানে যেখানে আছে সেখান থেকে সবকটাকে একটা কোম্পানি কোডের জন্য কালেক্ট করা, সেগুলোকে নেট বার করা করে ফাইনালি রিপোর্ট তৈরি করা, এটা কিন্তু কোম্পানি কাজটা করে না। ঠিক আছে, হ্যালো হ্যালো, হ্যাঁ। তো এবার হচ্ছে, হ্যাঁ, তো এই কাজটা করবার জন্য ঠিক কোম্পানি যেখানে রয়েছে তার পরে আর একটা ইউনিট থাকে, তাকে বলা হয় অপারেটিং কনসার্ন। অপারেটিং কনসার্নের কাজ কি? অপারেটিং কনসার্নের কাজ হচ্ছে প্রফিটেবিলিটি অ্যানালিসিস। মানে প্রফিটেবিলিটি অ্যানালিসিস বলতে কি বোঝায়? প্রফিটেবিলিটি অ্যানালিসিস বলতে বোঝায়, ধরুন একটা কোম্পানি কোড, তার যতগুলো ইউনিট আছে সবকটা ইউনিট মিলে কত টাকা প্রফিট বা কত টাকা লস যাই হোক না কেন যেটা হচ্ছে সেটা কালেক্ট করা, করে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা ক্লায়েন্টকে দেওয়া, এটাই কিন্তু অপারেটিং কনসার্নের মেন কাজ। ঠিক আছে, অপারেটিং কনসার্নের ফাংশন কি না, প্রফিটেবিলিটি অ্যানালাইসিস। তাহলে একটা আমরা জিনিস বুঝতে পারছি যে এখানে কোম্পানির পরের ইউনিটটাই হচ্ছে অপারেটিং কনসার্ন, বা যেখানে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস হচ্ছে। ঠিক আছে, একটা ক্লায়েন্টের আন্ডারে একটাই অপারেটিং কনসার্ন থাকে, এটা এসএপি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এবার প্রশ্নটা হচ্ছে অপারেটিং কনসার্ন কি করবে? সে তো প্রফিটেবিলিটি অ্যানালাইসিসটা করবে, বাট এই যে প্রফিট ব্যাপারটা যদি আমরা ডিসকাস করতে চাই, যদি আমরা দেখতে চাই যে কোনো জায়গাতে প্রফিট কেন কম হলো, কোনো জায়গাতে কেন লস বেশি হলো, কোনো জায়গাতে গেলবারে প্রফিট হয়েছিল এবারে প্রফিট হলো না, সেটা কিন্তু অপারেটিং কনসার্ন করতে পারে না। মানে অ্যানালিসিসের ভেতরে পার্টে গিয়ে কেন হচ্ছে না হচ্ছে এই ডিসকাশন, এই জায়গাটা কিন্তু ওর জায়গা নেই। তাহলে এখানে একটা কোশ্চেন চলে আসে, একটা কস্টিং ওরিয়েন্টেড কাজ, যে কোনো জায়গা থেকে কোনো কস্টিং যদি বেশি হয়ে যায়, কোনো জায়গায় যদি কোনো খরচা যদি আনলিমিটেড হয়ে যায়, তাহলে সেই জায়গাটা দেখবার জন্য যে ইউনিট কাজ করে তাকে বলা হয় কন্ট্রোলিং এরিয়া। একটা অপারেটিং কনসার্নের নিচে থাকে কন্ট্রোলিং এরিয়া। কন্ট্রোলিং এরিয়ার বেসিক ফাংশনই হচ্ছে কস্টিং ওরিয়েন্টেড যে কাজটা সেটা বা সেই কাজটা করে।
কন্ট্রোলিং এরিয়াতে যে রিপোর্টটা তৈরি হয় সেই রিপোর্টটা কিন্তু যে রিপোর্টটা অ্যাকাউন্টসে তৈরি হয় তার উপর বেস করে কন্ট্রোলিংয়ের রিপোর্টটা তৈরি হয়। ঠিক আছে, কন্ট্রোলিংয়ের মেন কাজ কিন্তু রিপোর্টিং। আমরা কিন্তু কন্ট্রোলিংয়ের এসএপি এফআইসিওতে ইআরপিতে কন্ট্রোলিং এরিয়া থেকে ডাইরেক্ট কোনো এন্ট্রি করে যেটা ফাইন্যান্সিয়াল এন্ট্রি হয়েছে সেটাকে চেঞ্জ করতে পারি না। ভালো করে শুনে রাখবেন, ধরুন আপনি রেন্ট পেমেন্ট করেছেন 500 টাকা, আপনি এটাকে ভাঙতে পারবেন না। ভেঙে যে কন্ট্রোলিং এরিয়া থেকে এমনভাবে ভাঙবেন যে যার এফেক্ট অ্যাকাউন্টসে এফআইতে গিয়ে পড়বে সেটা হবে না। হ্যাঁ, আপনি তাহলে কি যদি বলেন যে আপনার যদি রিপোর্টিং পারপাসে ভাঙতে হয়, ডেফিনেটলি আপনি রিপোর্টিং পারপাসে ভাঙতে পারেন, ওটাকে স্প্লিট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, ঘোরাতে পারেন, বাট তার এফেক্ট অনলি রিফ্লেক্ট কোথায় হবে না, কন্ট্রোলিং এরিয়াতে হবে। অ্যাকাউন্টিংয়ে কোনো রিপোর্ট হবে না। না, এইখানে এটা বিরাট ডিফারেন্স এই S/4HANA সঙ্গে এখানে। ঠিক আছে, যে এইখানে কিন্তু কোনো রকম রিপোর্ট এখানে চেঞ্জ করতে পারবেন না আপনি। তাহলে কন্ট্রোলিংটা হচ্ছে কি টোটালি একটা এক্স্যাক্টলি ওখানে রিপোর্টিং, ওখানে অ্যাকাউন্টিংয়ে কোনো এফেক্টই পড়বে না, কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, তো এবার প্রশ্নটা হচ্ছে যখন আমরা এই কন্ট্রোলিংয়ের কাজটা করছি তখন একটা কন্ট্রোলিং এরিয়া মানে একটা অপারেটিং কনসার্নের আন্ডারে মাল্টিপল কন্ট্রোলিং এরিয়া হতে পারে। একটা অপারেটিং কনসার্নের আন্ডারে মাল্টিপল কন্ট্রোলিং এরিয়া হতে পারে। কটা কন্ট্রোলিং এরিয়া হবে এটা টোটালি ডিপেন্ড করে ক্লায়েন্টের ওপর। ক্লায়েন্ট যেরকম চাইবে সেরকমভাবে সে করবে। ঠিক আছে, তাহলে এখনও পর্যন্ত আমরা কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস কোথায় হয় সেটা এলাম না। এবার আসছি কন্ট্রোলিং এরিয়া তো কন্ট্রোল করবে, কিন্তু কন্ট্রোলটা কোথায় করবে? যেখানে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস হবে তার উপর করবে। তাহলে কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে থাকে কোম্পানি কোড। ঠিক আছে, কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে হয় কোম্পানি কোড। একটা কোম্পানি কোড সবসময়তে একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারই হয়, মাল্টিপল কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে হয় না। কেন হয় না? এটা 99.99% ক্ষেত্রে তাই। ঠিক আছে, কেন হয় না? কারণ আপনি যে কলেজ থেকে পাস করেছেন সেই কলেজে পড়ার সময় আপনি আরেকটা কলেজে কোনোদিন রেজিস্ট্রেশন করতে পারেন না, সম্ভব হয় না সেটা। এক্স্যাক্টলি, তাহলে এটাও সেই একই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো এবার প্রশ্নটা হচ্ছে একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে n নাম্বার কোম্পানি কোড থাকতে পারে, বাট একটা কোম্পানি কোড কোনোদিন মাল্টিপল কন্ট্রোলিং এরিয়া আন্ডার হবে না। একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে n নাম্বার কোম্পানি কোড হতে পারে, বাট একটা কোম্পানি কোড কোনোদিন মোর দ্যান ওয়ান কন্ট্রোলিং এরিয়া আন্ডারে হয় না। বুঝতে পেরেছেন? হ্যালো, ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ, এবার হচ্ছে আপনি রিপ্লাই করবেন, নাহলে কিন্তু রেকর্ডিংটা কোনো মিনিংফুল হবে না। ঠিক আছে, তো এবার হচ্ছে যখন আমরা এই কাজটা করছি, বেসিক্যালি এই যে কন্ট্রোলিং এরিয়ার যে কাজটা আমরা করছি বা এসএপি কোম্পানি করে কাজটা করছি, তখন আমরা সেপারেট যেখানে কাজ করছি সেখানেই কিন্তু আলটিমেট এফেক্টটা পাচ্ছি। ঠিক আছে, কোম্পানি করে যখন কাজ করছি তার ফিনান্স থেকে তার রিপোর্টটা পেয়ে যাচ্ছে, কন্ট্রোলিং এরিয়া থেকে যখন কাজ করব তখন কন্ট্রোলিং এরিয়া থেকে রিপোর্টটা তৈরি করব। ঠিক আছে,
ফিনান্স হচ্ছে একটা বেস মডিউল, মানে সে তার নিজের ওপর ডিপেন্ড করে থাকে, সে কারোর ওপর ডিপেন্ড করে না। বাট কন্ট্রোলিং এরিয়া রিপোর্টটা কিন্তু বেস অন ফিনান্সিয়াল রিপোর্ট, ফাংশনাল রিপোর্টের ওপর কিন্তু তার রিপোর্ট বেস করে থাকে। ঠিক আছে, এটা কিন্তু মেন ব্যাপার। ঠিক আছে, আর এই কোম্পানি কোডে যে কাজগুলো হচ্ছে এর সঙ্গে আর একটা ছোটো ইউনিট থাকে যেটা এর সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক নয়, এটা ক্লায়েন্টের থাকে, সেটাকে বলে বিজনেস এরিয়া। আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন। ঠিক আছে, বিজনেস এরিয়া বলতে কি বোঝায়? বিজনেস এরিয়া হচ্ছে ব্রাঞ্চেস। ঠিক আছে, বিজনেস এরিয়া হচ্ছে অ্যাকচুয়ালি রুট। যেমন ধরুন আজকে একটা যে কোনো কোম্পানির মোবাইল কিনলেন বা আদার্স কোনো ডিভাইস কিনলেন, অন্য কিছু আপনি কোনো অন্য জায়গা থেকে কিনতে পারেন, বাট কিছু টেকনিক্যাল প্রবলেম হলে আপনি আপনার লোকাল যে সমস্ত সার্ভিস সেন্টার আছে ওখান থেকে গিয়ে কিন্তু সার্ভিস নিতে পারেন। বোঝা গেল? ওখান থেকে আপনি সার্ভিস নিতে পারেন। যখন ধরুন আপনি একটা মোবাইল কিনলেন বা আদার্স কোনো ডিভাইস কিনলেন, এখানে যদি কোনো প্রবলেম আসে, ঠিক আছে, সেই প্রবলেমটা কিন্তু লোকাল মানে ওই পার্টিকুলার কোম্পানির যে সেন্টার আপনার রয়েছে, সার্ভিস সেন্টার, অথরাইজ সেন্টার, যাই বলুন না কেন, সেখান থেকে আপনি সেই সাপোর্টটা নিতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? তো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার টোটাল অর্গানাইজেশন। এবার বিজনেস এরিয়া কোনোদিন কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক হয় না। বিজনেস এরিয়ার রিলেশন কার সঙ্গে থাকে? বিজনেস এরিয়া ক্লায়েন্টের বিজনেস এরিয়া। যদি আজকে আপনার, কেন বলছি, আজকে যদি আপনার এই লিঙ্ক না থাকতো তাহলে আপনি যে দোকান থেকে মোবাইল কিনতেন সেই দোকানে আপনাকে যেতে হতো। তো যেহেতু এই বিজনেস এরিয়াটা ক্লায়েন্টের, সেই জন্য বিজনেস এরিয়াতে আলটিমেটলি কোনো কাজকর্ম করতে গেলে ওই পার্টিকুলার ক্লায়েন্টের আন্ডারেই সে সমস্ত কাজকর্ম মানে রিপোর্টিংটা করে একটা নির্দিষ্ট ইন্টারভালে, যেটা ওদের মানে ডিসাইড থাকে 3 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, যাই হোক না কেন, টোটাল ইন্টারনাল রিপোর্টিংটা সে ক্লায়েন্টকে দেয়। আপনি কিন্তু বিজনেস এরিয়ার কোনো রিপোর্ট জানতে পারবেন না। বিজনেস এরিয়ার সমস্ত রিপোর্টটা কিন্তু ক্লায়েন্টকে দেয়, সে ক্লায়েন্টের বিজনেস এরিয়া। সেই জন্য আমরা বলতে না, আলটিমেটলি যদি দেখুন আপনি কোনোদিন জানতে পারেন টিস্কোর কোনো ইউনিটে কী কাজ হচ্ছে না হচ্ছে? জানতে পারেন না। তো সে রিপোর্টটা কাকে করে না? ক্লায়েন্টকে করে। ঠিক আছে, তো এইবার হচ্ছে এই যে বিজনেস এরিয়া, বিজনেস এরিয়াতে দেখবেন আলটিমেটলি যখন কাজটা হচ্ছে, যেহেতু সে ক্লায়েন্টের সঙ্গে লিঙ্কড, সেই রিপোর্টিংটা সে ক্লায়েন্টকে ইন্টারনালি করে। এটা হচ্ছে ইন্টারনাল রিপোর্টিং। এই বিজনেস এরিয়া যেহেতু ক্লায়েন্টের সঙ্গে লিঙ্ক, সেই জন্য কোম্পানি কোড, যে কোনো কোম্পানি কোড, তারাও যেহেতু ক্লায়েন্টের আন্ডারে রয়েছে, তারা কিন্তু সেটা আলটিমেট বিজনেস এরিয়া, যে কোনো বিজনেস এরিয়াকে অ্যাক্সেস করতে পারে। কারণ কোনো পার্টিকুলার বিজনেস এরিয়া কোনো পার্টিকুলার কোম্পানি কোডের আন্ডারে নয়। এটা বুঝতে পারলেন? যখন আপনি একটা কোম্পানি কোড ক্রিয়েট করছেন, সেটা ফার্স্ট যখন ক্রিয়েট করবেন ক্লায়েন্টের আন্ডারে, সেই ক্লায়েন্টের আন্ডারে ক্রিয়েট করার জন্য, আর বিজনেস এরিয়া যখন ক্রিয়েট হয় ডাইরেক্টলি হয় ক্লায়েন্টের আন্ডারে। ঠিক আছে, বাট কোম্পানি কোডের ক্ষেত্রে পরবর্তীকালে আপনি সেটা একটা নির্দিষ্ট কোম্পানির সঙ্গে লিঙ্ক করছেন, বাট বিজনেস এরিয়া কোনোদিন কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক হয় না, কারণ সেটা টোটালি ক্লায়েন্টের। তাহলে যেহেতু ক্লায়েন্টের আন্ডারে আপনি কোম্পানি কোডটা বানিয়েছিলেন, আর ওই ক্লায়েন্টের আন্ডারে বিজনেস এরিয়াটা রয়েছে, সেহেতু আপনি যখন কোনো কাজ করবেন, যে কোনো বিজনেস এরিয়াকে আপনি অ্যাক্সেস করতে পারেন যে কোনো কোম্পানি কোড থেকে। বোঝা গেল? তাহলে আমাদের এই অর্গানাইজেশন স্ট্রাকচারটা কীরকম দাঁড়ালো? ফার্স্ট হচ্ছে ক্লায়েন্ট,
তার তলায় অপারেটিং কনসার্ন, তার তলায় কন্ট্রোলিং এরিয়া যেটা আমাদের সিও পার্ট, তার তলায় হচ্ছে কোম্পানি কোড, তার তলায় হচ্ছে বিজনেস এরিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি অপারেটিং কনসার্নের মানে অর্গানাইজেশন স্ট্রাকচার, নর্মাল স্ট্রাকচার। হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনার কথাটা একটু আস্তে আস্তে এটা নিন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি এবার। তো এবার হচ্ছে যে আজকে বরঞ্চ একটা কাজ করি, সেটা হচ্ছে যে সমস্ত টার্মিনোলজিগুলো আছে সেগুলোকে আজকে ডিসকাশন করে নিই। ঠিক আছে, তাহলে নেক্সট দিনকে আমাদের প্রথম থেকে ধরে শুধু কনফিগারেশন পার্টটা করে দেবো। ঠিক আছে, কারণ এখান থেকে যদি আমি কনফিগারেশন স্টার্ট করি তাহলে কিন্তু এটা হাফ হার্টেড জিনিস হবে। ঠিক আছে, তো আজকে টোটাল গ্লোবাল সেটিংসটাকে যদি আমি ডিসকাস করতে পারি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার পক্ষে এটা কাজ করতে সুবিধা হবে। তো এবার হচ্ছে নেক্সট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার বা ঠিক আছে, দেখুন যেটা ভালো হবে। ঠিক আছে, তো এনিওয়ে যেটা হচ্ছে মেন ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের নেক্সট পয়েন্টটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, যেটাকে বলা হয় এসএপি ল্যাঙ্গুয়েজে ফিসকাল ইয়ার। ফিসকাল ইয়ারকে বলা হয় ফিনান্সিয়াল ইয়ার। প্রথমত হচ্ছে জানতে হবে ফিনান্সিয়াল ইয়ার ক রকমের হয়। ফিনান্সিয়াল এক্স্যাক্টলি, ক্যালেন্ডার ওয়াইজ বলতে কি বোঝায়, যেটা জানুয়ারি টু ডিসেম্বর। না, অ্যাকচুয়ালি নন ক্যালেন্ডার ডেফিনেশনটা এপ্রিল টু মার্চ এক্স্যাক্ট নয়। নন ক্যালেন্ডারের ডেফিনেশন হচ্ছে যেটা ক্যালেন্ডার না সেটাই নন ক্যালেন্ডার। ওটা এপ্রিল টু মার্চ হতে পারে, জুলাই টু জুন হতে পারে, আগস্ট টু যেটা ইচ্ছা হতে পারে, বাট যেটা ক্যালেন্ডার না সেটাই নন ক্যালেন্ডার। ঠিক আছে, এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমে যে কোনো কোম্পানি যে কোনো জিনিসের একটা স্ট্যান্ডার্ড থাকবে, সেই স্ট্যান্ডার্ড সিস্টেমে ওরা ক্যালেন্ডার ইয়ারকে ফলো করে, যেটা ওদের স্ট্রাকচার বানানো রয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো কারণে আমার ক্যালেন্ডার এই ফিসকাল ইয়ার ক্যালেন্ডার না হয়, নন ক্যালেন্ডার হয়, তাহলে কি আমাকে বাই ডিফল্ট এসএপি ইউজ করতে গেলে ক্যালেন্ডার ইয়ারে আমার ইয়ারটাকে শিফট করতে হবে? না, তখন এসএপিতে অপশান রয়েছে, কনফিগারেশন জায়গা রয়েছে, আপনি আপনার ইয়ারকে আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, যেখানে এসএপি একটা স্ট্যান্ডার্ড সিস্টেম রয়েছে, ঠিক আছে, সেই স্ট্যান্ডার্ড সিস্টেমটা থেকে আপনার দরকার পড়লে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ মানে কি, আপনার ফিনান্সিয়াল ইয়ার যদি নন ক্যালেন্ডার হয়, যেরকম নন ক্যালেন্ডার হবে
সেরকমভাবে আপনি তার উপর তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন যে কোনো লোক যখন একটা কোনো বাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে, সেই ফ্ল্যাটটা কেনার পর সেখানে কিছুটা রিমডেলিং করছে। ঠিক আছে, এটাও ওয়ান টাইপ অফ রিমডেলিং। আমি স্ট্যান্ডার্ড থেকে সেটাকে একটু চেঞ্জ করছি। ঠিক আছে, এটাই হচ্ছে মেন। বোঝা গেল? তো বেসিক্যালি হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা মাসকে বলা হয় এক একটা পিরিয়ড। প্রত্যেকটা মাস হচ্ছে এক একটা পিরিয়ড, মানে 12টা মাস 12টা পিরিয়ড। এসএপিতে যেমন নর্মালি আমাদের 12টা মাসের পিরিয়ড হয়, এসএপিতে এই 12টা মাসের পিরিয়ড শেষ হয়ে গেলে যে কোনো ফিনান্সিয়াল ইয়ার ক্ষেত্রেই আরও ম্যাক্সিমাম 4 মাস একটা এক্সট্রা টাইম দেওয়া হয়, যে টাইমটাকে বলা হয় স্পেশাল পিরিয়ড। এই স্পেশাল পিরিয়ডের ফাংশন কি? এই স্পেশাল পিরিয়ডে হ্যাঁ, সেটা তো আছেই, প্লাস তার সঙ্গে যেগুলো হয় যে কোনো অডিটিংয়ের কাজ, তারপর যদি কোনো রকম অ্যাডজাস্টমেন্টের কাজ, রিপোর্টিং ওরিয়েন্টেড কাজ, সমস্তটাই কিন্তু আলটিমেটলি স্পেশাল পিরিয়ডেই করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশাল পিরিয়ড। তাহলে 12 মাস হয়ে যাওয়ার পর আরও 4 মাস টাইম দেওয়া হয় ম্যাক্সিমাম। ঠিক আছে, এবার নর্মালি যদি ক্যালেন্ডার ইয়ার হয় তাহলে ফার্স্ট পিরিয়ড এবং ফার্স্ট মাস সবসময় সেম, জানুয়ারি মাস ফার্স্ট মাস এবং জানুয়ারি মাসই ফার্স্ট পিরিয়ড। ঠিক আছে, এবং ডিসেম্বর মাস আপনার 12 নম্বর মাস এবং 12 নম্বর পিরিয়ড। তাহলে ফিনান্সিয়াল ইয়ারটা পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট ইয়ারকেই বলে দিচ্ছি, এখানে সেকেন্ড ইয়ারে কোনো রিলেশন নেই। বাট কোনো ইয়ার যখন নন ক্যালেন্ডার হয়ে যাবে তখন সেই ফিনান্সিয়াল ইয়ারটা একটা পার্টিকুলার মাসে শুরু হবে একটা বছরের, এবং সেটা পরের বছর আর একটা কোনো মাসে গিয়ে শেষ হবে। তাই তো নিয়ম, কারণ এপ্রিল এক বছর শুরু হচ্ছে, মার্চ আর একটা বছর, জুলাই টু জুন হলে এক বছর থেকে এক অন্য বছরে। ঠিক আছে, দুটো ইয়ারের যে সম্পর্ক। তো এখন প্রশ্ন হচ্ছে ফিসকাল ইয়ার যে তোমরা স্ট্যান্ডার্ড এসএপিতে মেনটেন করি, সেই জন্য ফিসকাল ইয়ার বলার সময় তো আমাকে ওই স্ট্যান্ডার্ড সিঙ্গেলটাই বলতে হবে। কীরকম ব্যাপারটা? ধরুন ফিসকাল ইয়ার যদি ক্যালেন্ডার ইয়ার হয় তাহলে এখন প্রেজেন্ট ইয়ার যেটা 2020 চলছে, যেমন 2020 বলবো। ফিসকাল ইয়ার নন ক্যালেন্ডার যদি তর্কের খাতিরে ধরেও নিই যে জুলাই টু জানুয়ারি এপ্রিল টু মার্চ হচ্ছে, তখনও কিন্তু আমি 2020 বলবো। তাহলে এখন খুব সহজ প্রশ্ন একটা চলে আসবে, তাহলে এই যে বাকি 3 মাস যেটা 2021-এর সঙ্গে রিলেটেড, তাদেরকে আমরা কীরমভাবে মেনটেন করব বা সেটিংস করব? এসএপিতে কি হয়, যেহেতু প্রত্যেকটা মাসকে একটা পিরিয়ড হিসেবে ধরা হয়, এপ্রিল টু মার্চের ক্ষেত্রে যখন আমরা ফার্স্ট পিরিয়ড কত না 1 নম্বর পিরিয়ড, কত নম্বর মাস না 4 নম্বর মাস, কারণ এপ্রিল মাস কিন্তু অফিসিয়ালি 4 নম্বর মাস। আবার সেকেন্ড পিরিয়ডটা মে মাস কত নম্বর, 5 নম্বর। থার্ড পিরিয়ড জুন মাস কত নম্বর না 3 নম্বর। এই যে ডিফারেন্ট মাসের ব্যাপারটা হয়ে যাচ্ছে, এই ডিফারেন্ট মাসের ব্যাপারটা হয়ে যাওয়ার জন্য আলটিমেটলি হচ্ছে আমরা কি করছি, আমরা কিন্তু আলটিমেটলি যখন ডিসেম্বর মাসে গিয়ে পৌঁছচ্ছে, ডিসেম্বর মাসটা 12 নম্বর মাস, 9 নম্বর পিরিয়ড। এবার যখন জানুয়ারি মাস আসবে, জানুয়ারি মাস কিন্তু অফিসিয়ালি 1 নম্বর মাস, পিরিয়ড 10 নম্বর। তাহলে মেশিন কিন্তু অটোমেটিক বুঝে যাচ্ছে যেখানে 9 নম্বর মাসের পিরিয়ড শেষ হচ্ছে, তার পরের ডেটটা অটোমেটিক্যালি নতুন ইয়ারের ডেট হয়ে যাবে। ঠিক আছে, এটা মেশিনের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না।
বাট আপনি তো ধরুন 10 নম্বর পিরিয়ড, 11 নম্বর পিরিয়ড এবং 12 নম্বর পিরিয়ড, তিনটে যে এক্সট্রা পিরিয়ড, মানে তিনটে যে পিরিয়ড আছে লাস্ট, এই তিনটে পিরিয়ড তো নতুন বছরের মাস, ঠিক আছে? এগুলোকে তো আপনি কোনো সময়তে ওই 2020-র মধ্যে ধরে রাখতে পারবেন না, এটা 2021, তাহলে আমাদের 2020-র মধ্যে ধরে রাখতে হবে। আর ফিসকাল ইয়ার তো আমি 2020-21 বলবো না, ফিসকাল ইয়ার আমি কি বলবো, 2020। তখন কি করা হচ্ছে, তখন একটা কনসেপ্ট চলে আসে, সেই কনসেপ্টটাকে বলা হয় ইয়ার শিফট। কি বলা হচ্ছে না, ইয়ার শিফট। ইয়ার শিফট বলতে কি বোঝায়? শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার, শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার। তখন আমরা মানে ঠিক ব্যাপারটা যেমন কালকে যেমন ধরুন পাশের ঘর থেকে চেয়ারটা আপনি নিয়ে এলেন, সেই চেয়ারটা কিন্তু আলটিমেটলি আপনাদেরই রইল, জাস্ট শিফটিং হয়ে একটা রুম থেকে আর একটা রুমে এলো, তাই তো? তো এখানেও ঠিক তাই, যখন আপনি কোনো কাজ করবেন ফিনান্সিয়াল ওরিয়েন্টেড, এই তিনটে মাসকে জাস্ট শিফট করে তুলে ওই 2020-র ঘরে বসে রাখতে হবে। তখন ওই যে ইয়ার শিফটের একটা কালাম থাকবে, তখন ওই ইয়ার শিফটের কালামে গিয়ে এই তিনটে মাসের জন্য, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, যদি আমার এপ্রিল টু মার্চ হয় আর কি, তিনটে মাসের জন্য -1, -1, -1 করতে হবে। -1 কেন না, 2021-এর জানুয়ারি -1 মানে 2020 জানুয়ারি নয়, 20 সালের মধ্যে বক্সে ওটাকে জাস্ট বসিয়ে রেখে দিচ্ছি। দিস ইজ কল্ড দ্য কনসেপ্ট অফ ইয়ার শিফট, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ার শিফটের কনসেপশন। এবার ফিসকাল ইয়ারের ক্ষেত্রে আমি ফিসকাল ইয়ারের পুরো কনসেপশনটা যে শেষ করে দিচ্ছি। ফিসকাল ইয়ারের ক্ষেত্রে আর একটা কনসেপশন আছে, ইয়ার ডিপেন্ডেন্ট। ইয়ার ডিপেন্ডেন্ট ব্যাপারটা কি? ইয়ার ডিপেন্ডেন্ট কথার মানে হচ্ছে ইয়ার ডিপেন্ডেন্ট টোটালি ডিপেন্ডস আপন ক্লায়েন্ট। ইয়ার ডিপেন্ডেন্ট টোটালি অলওয়েজ ডিপেন্ডস আপন ক্লায়েন্ট, ঠিক আছে? মানে কীরকম, ধরুন এটা আগস্ট মাস, কোনো একটা কোম্পানিতে এসএপি ইমপ্লিমেন্টেশন চালু হলো। যখন ইমপ্লিমেন্টেশনটা চালু হলো, হ্যালো কি বলছেন? এক্স্যাক্টলি। তো ওরা যখন ইমপ্লিমেন্টেশন চালু হবে, কিন্তু ওরা তো সঙ্গে সঙ্গে এসএপিতে কাজ করতে পারছে না যতক্ষণ না শেষ হচ্ছে, তো ওরা ততক্ষণ এক্সিস্টিং যে সিস্টেম সেখানে কাজ তাদের কন্টিনিউ রাখবে। তো এসএপি প্রজেক্টটা দেখা গেল একটা নির্দিষ্ট সময় পর, 1 বছর পর বা যেরকম ইচ্ছা, এটা শেষ হলো। দেখা গেল কোনো একটা বছরের, নির্দিষ্ট বছরের, সে পরের বছর ধরি যে সেপ্টেম্বর মাসে গিয়ে শেষ হলো বা আগস্ট মাসে গিয়ে শেষ হলো। ক্লায়েন্ট চাইছে যে সেপ্টেম্বর থেকে তার কাজটা, এই বছরের কাজটা এসএপিতে হোক, ঠিক আছে? এন্ট্রিটা এসএপিতে হোক। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই এবং আগস্ট, এই যে 5 মাস, এই 5 মাস কিন্তু আপনার পুরনো সিস্টেমে কাজ হয়েছে। আপনাকে কিন্তু পুরনো সিস্টেম থেকে ওঠা আবার নতুন করে এখানে এন্ট্রি করতে হবে না। আপনি কি করলেন, প্রথম বছরটার ক্ষেত্রে ফিসকাল ইয়ার তখন আর 12 মাসের হচ্ছে না, তখন হচ্ছে ওটা 7 মাসের। কারণ হচ্ছে 5টা মাস তো অলরেডি হয়ে গেছে। এই 5টা মাস যে কমে গেল, এইটাকে বলা হয় শর্ট এন্ড ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট, আমার ওখানে দেওয়া আছে। এবার প্রশ্নটা হচ্ছে, শর্ট এন্ড ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট হলে মেশিনকে আপনি না 7টা পিরিয়ড বলে দিচ্ছেন আছে, কিন্তু মেশিন কি করে বুঝবে, সিস্টেম কি করে জানবে শুধু এই ইয়ারটাই শর্ট এন্ড?
নেক্সট ইয়ার থেকে তো আমরা শর্ট এন্ড হবে না, নেক্সট ইয়ার থেকে তো পুরো 12 মাস হবে। তাহলে মেশিন কি করে বুঝবে যে শুধুমাত্র এই ইয়ারটাই শর্ট এন্ড? সেইটা বোঝানোর জন্য মেশিনে আর একটা কালাম থাকে, মানে সিস্টেম আর একটা কালাম থাকে, যার ফলে ইয়ার ডিপেন্ডেন্ট। ওই ইয়ার ডিপেন্ডেন্ট চেকবক্সে যে টিকটা মেরে দেন, তাহলে মেশিন বুঝে যাবে তার মানে এই ইয়ারটাই শুধুমাত্র এরকম। আবার নেক্সট ইয়ারে যখন শুরু হবে তখন আমি ইয়ার ডিপেন্ডেন্ট টিক তুলে দিয়ে নতুন ফিসক্যাল ইয়ার ভেরিয়েন্ট বানাতে পারেন, বা ওটাকেই মডিফাই করতে পারেন, 12 মাসে করে দিলেন। যখন নেক্সট ফিসক্যাল ইয়ারটা তৈরি আবার চালু হবে এপ্রিল মাস থেকে, তখন ওই ইয়ার ডিপেন্ডেন্ট টিকটা তুলে দিলেন, দিয়ে আবার নতুন ফিসক্যাল ইয়ার বানিয়ে ওটা লিঙ্ক করে দিলেন, বা যদি ওই ফিসক্যাল ইয়ারটাকে আপনি মডিফাই করতে পারেন করে দিলেন। তখন আর ইয়ার ডিপেন্ডেন্ট হচ্ছে না। তাহলে ইয়ার ডিপেন্ডেন্ট হতে গেলে এটা ক্লায়েন্ট ডিপেন্ডেন্সি এসে যাবে, এবং ক্লায়েন্ট ডিপেন্ডেন্সি এসে গেলে আলটিমেটলি আমরা সব কিছু ক্লায়েন্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো। বুঝে গেল? এইটা হচ্ছে বেসিক জায়গা, যেটা হচ্ছে আমাদের ফিসক্যাল ইয়ারের ক্ষেত্রে হচ্ছে। এবারে যখনই ফিসক্যাল ইয়ার ভেরিয়েন্ট ক্রিয়েট করব, তখন এই ভেরিয়েন্ট বলতে কি বোঝায়? ভেরিয়েন্ট বলতে বোঝায় কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল যার মধ্যে সমস্ত সেটিংসটা করে রাখবেন, কনফিগারেশনটা করে রাখবেন। এখন ভেরিয়েবলের মধ্যে যখন কনফিগারেশন করে রাখবেন, ভেরিয়েবল সাধারণত ক্লায়েন্টের আন্ডারে বানানো হয়। তাহলে আপনাকে নিশ্চয়ই ওই ভেরিয়েন্টটা যে ওই কোম্পানি কোডের জন্য, এটা কোম্পানি কোডকে বলতে হবে। সেইটা বলতে গেলে কি করতে হবে না, ওই পার্টিকুলার ভেরিয়েন্টটা ওই কোম্পানি কোডে অ্যাসাইন করে দিতে হবে। এরকমভাবে যে কটা কনফিগারেশন বেসিক্যালি আমাদের গ্লোবাল সেটিংসের ক্ষেত্রে করব, সেই সেটিংসের ক্ষেত্রে সব কটা কনফিগারেশনকে আমরা কিন্তু কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক করিয়ে দেবো। ঠিক আছে? যেমন কোম্পানি কোডও যখন ক্রিয়েট করেছি সেটাও কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক করে রেখেছি, সেরকমভাবে কোম্পানির সঙ্গে। ঠিক আছে? এরকম ফিসক্যাল ইয়ারও যখন করব, ফিসক্যাল ইয়ারও কিন্তু আমরা এরকম পার্টিকুলার কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করে রাখবো। ঠিক আছে? এরপর যেটা আসছে সেটা হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট। এই ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টটা মেশিনে করলেও ইনিশিয়ালি অতটা ভালো বুঝতে পারা যায় না। বেসিক্যালি ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট আগে জানতে হবে কেন করতে হয়। যখন আমরা কোনো জিএল অ্যাকাউন্ট তৈরি করব, সেই জিএল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে যে কোনো জিএল অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক ফিল্ড আমাকে ফিল আপ করতে হয়, এবং জিএল অ্যাকাউন্ট ডিফারেন্ট টাইপসের হয়। কখনো সেটা ইনকাম, কখনো এক্সপেন্ডিচার, কখনো অ্যাসেট, কখনো লাইবিলিটি। তাহলে খুব স্বাভাবিকভাবে কোনো জিএলের সঙ্গে কোনো জিএলের তো কোনো সেরকম থাকে না লিঙ্ক বা রিলেশন। তো সেইখানে ডিফারেন্ট জিএলের খুব স্বাভাবিকভাবে ডিফারেন্ট স্ট্রাকচারাল ব্যাপারটা থাকে। যখন একটা সাব লেজার হবে তার একটা স্ট্রাকচার, যখন একটা জেনারেল লেজার হবে তার একটা স্ট্রাকচার। ঠিক আছে? তো এই সব ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারগুলো মেনশন করার জন্য, কোন জিএলের কীরকম ধরনের স্ট্রাকচার হবে সেগুলো মেনশন করবার জন্য, তাহলে আমাকে যদি কোনো স্ট্রাকচার বানাতে হতো, তাহলে প্রচুর স্ট্রাকচার বানাতে হতো ম্যানুয়ালি বসে বসে, কারণ প্রচুর অনেক রকমের জিএল হবে। তো এই স্ট্রাকচারগুলো এক একটা গ্রুপের মধ্যে লেখা থাকে। এই গ্রুপগুলোকে বলা হয় ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। আপনি যখন কোনো জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন ওই জিএল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার সময়তে যে কোনো একটা গ্রুপকে লিঙ্ক করতে হবে। ঠিক আছে? বোঝা গেল? একটা জিএল এর ক্ষেত্রে একটাই ফিল্ড স্ট্যাটাস গ্রুপ হয়।
তাহলে ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মধ্যে কি লেখা থাকবে? ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মধ্যে এটাই লেখা থাকে, সেখানে যে ফিল্ডের কম্বিনেশনগুলো আমরা মেনশন করেছি সেই মেনশনগুলো 4টে স্ট্যাটাস থাকে। কি সেই 4টে স্ট্যাটাস? ওই ফিল্ডগুলো আইদার রিকোয়ার্ড ফিল্ড অথবা অপশনাল ফিল্ড অথবা সাপ্রেস ফিল্ড অথবা ডিসপ্লে ফিল্ড। এই 4টে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, তাহলে এই 4টে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যখন যে কোনো একটা হবে, তখন আলটিমেটলি আপনার ওই যে পার্টিকুলার ফিল্ড যখন রিকোয়ার্ড হয়ে যাবে, রিকোয়ার্ড ফিল্ড মানে কি? যে ফিল্ডগুলোতে আমাকে ভ্যালু দিতে হবে কম্পালসারি। অপশনাল মানে কি? কোনো ফিল্ডে আমি ভ্যালু না দিয়ে চলে গেলাম। দেখবেন আপনি যখন কোনো একটা জায়গায় ইমেল আইডি ক্রিয়েট করছেন বা কোনো ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করছেন, কিছু কিছু ফিল্ড কম্পালসারি থাকে, কিছু কিছু ফিল্ড না দিলেও চলে। তাহলে অপশনালের আন্ডারে ওটা আসছে, আর যেগুলো আপনাকে না দিলে চলবে না সেগুলো হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট যেটা ডিসপ্লে। ডিসপ্লে ফিল্ডগুলো কীরকম হয়? ডিসপ্লে ফিল্ডগুলো হচ্ছে যখন কোনো পার্টিকুলার ফিল্ড শুধুমাত্র ডিসপ্লে পারপাসে কাজে লাগে। কীরকম পারপাসটা? যেমন ধর ট্রেনের টিকিট কাটছেন, প্লেনের টিকিট কাটছেন, এই সমস্ত টিকিট বা প্লেনের টিকিট বা ট্রেনের টিকিট বা কোনো শপিং মলে শপিং করলে দেখবেন যখন পার্টিকুলার টিকিটটা কেটেছেন বা এটা করেছেন, তখন ওই দিনকার ডেট এবং টাইমটা ওখানে উঠে যায়। ওটা হচ্ছে ফিচার্স অফ ডিসপ্লে। ঠিক আছে, আর একটা হচ্ছে সাপ্রেস। সাপ্রেস মানে কি? সাপ্রেস মানে হচ্ছে কোনো কিছুকে হাইড করা। যেমন ধরুন কোনো একটা রিপোর্টিং নিতে চাইছেন, আপনি চাইছেন যে ন্যারেশনগুলো প্রিন্ট হবে না, তাহলে দ্যাট ইজ কল্ড সাপ্রেস। তাহলে আপনি চাইছেন কোনো একটা পার্টিকুলার জিএলএস স্ট্রাকচারে কোনো ফিল্ডকে হাইড করে রাখতে, দ্যাট ইজ কল্ড সাপ্রেস। তাহলে এই 4টে মানে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, 4টে জিনিস স্ট্যাটাসের মধ্যে যে কোনো ফিল্ডের স্ট্যাটাস যে কোনো একটা হবে, মাল্টিপল হয় না। আইদার রিকোয়ার্ড হবে অথবা অপশনাল হবে অথবা ডিসপ্লে হবে অথবা সাপ্রেস হবে। তাহলে আমরা কি সামারিতে আসি? প্রথম হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট। আমরা ভ্যারিয়েন্টের ডেফিনেশনটা এর আগে বলেছিলাম। ভ্যারিয়েন্ট মানে কি? সেখানে সামথিং কনফিগারেশন করা রয়েছে। এখানে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের মধ্যে কে থাকছে? ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের মধ্যে থাকে যতগুলো ফিল্ড স্ট্যাটাস গ্রুপ আমাদের থাকবে সেগুলো আমরা ওখানে রাখবো। ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে না, এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেম থেকে আমরা কপি করে নেব। ঠিক আছে, তাহলে এই ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলো কার আন্ডারে থাকছে? না, ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলো থাকছে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের আন্ডারে। ক্লিয়ার? তাহলে এই ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের আন্ডারে যখন ওই গ্রুপগুলো থাকে, একটা জিনিস জানবেন, এসএপিতে যখন কোনো কিছু জিনিস কারোর আন্ডারে থাকে তখন তার হায়ারকি বা আপলাইন তাকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, তাহলে খুব স্বাভাবিকভাবে এই ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট কিন্তু কন্ট্রোল করছে কাকে? এই ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট কন্ট্রোল করছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপকে। ঠিক আছে, আর এই ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, হ্যাঁ, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কাকে কন্ট্রোল করছে? ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল করছে স্ট্যাটাস অফ দ্য ফিল্ডকে, ওয়েদার সেই ফিল্ডটা কি রিকোয়ার্ড ফিল্ড, সেটা কি অপশনাল ফিল্ড, সেটা কি ডিসপ্লে ফিল্ড, না সেটা সাপ্রেস ফিল্ড। বোঝা গেল? তাহলে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট কন্ট্রোল করছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপকে,
এবং ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল করছে স্ট্যাটাস অফ দ্য ফিল্ডকে। ক্লিয়ার? তাহলে আমরা ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট জাস্ট ওখান থেকে কপি করে আমরা একটা ভেরিয়েন্টের মধ্যে স্টোর করে নেব এবং পরবর্তীকালে ওই ভেরিয়েন্টটা কোম্পানি করে অ্যাসাইন করে দেবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট। ঠিক আছে? ক্লিয়ার? তো আমি আজকে এই অবধি রেখে দিচ্ছি, কারণ এটা প্র্যাকটিক্যালটা দেখাতে হবে। ঠিক আছে? দেখিয়ে নেক্সট দিনকে আমরা আগে প্র্যাকটিক্যালটা করব, করে সময় থাকলে পরের এতে ঢুকবো। ঠিক আছে? ঠিক আছে, ওকে। হ্যাঁ, বাকি দুটো ফাইলের পিডিএফ করে পাঠিয়ে দেবো। ঠিক আছে। ক্লাসটা আমি এখানে আগে কনভার্ট করে আমি আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ড্রাইভে সেভ করবেন না, আপনি আপনার হার্ড ডিস্কে সেভ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার সুবিধা মতো করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেটা আপনি সুবিধা মতো করে নেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ঠিক আছে, বুধবার দিন করবো রাত্রিবেলা, বুধবার দিন 9টার পর করবো। ঠিক আছে? হুম।